নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাবাহিনীকে বিদ্রোহ করবে শেখ হাসিনার একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তার কিন্তু ইঙ্গিত মিলেছে। দেখুন, এতদিন শেখ হাসিনা 5ই আগস্টের পর থেকে ভারতে আছেন, তিনি মুখ খুলছেন, তার টেলিফোনের কথোপকথন ভাইরাল হয়েছে, তিনি ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের প্রবাসী কর্মী সমর্থকদের অ্যাড্রেস পর্যন্ত করেছেন। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছেন এবং হাসিনা যে মেজাজে বলেছেন, মনে হচ্ছিল যে তিনি দেশের প্রধানমন্ত্রী, মানে বাংলাদেশের। তার আমলে কি কি উন্নয়ন হয়েছে তার ফিরিস্তে দিয়েছেন এবং বাংলাদেশে যে একটা জঙ্গি সরকার এসছে অর্থহীনভাবে জানিয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, দু একদিন আগে শেখ হাসিনা সেনাবাহিনীর তরুণ অফিসারদের বলেছেন এবং সার্বিকভাবে সেনাবাহিনীকেই বলেছেন যে আপনারা জঙ্গি ইউনূস সরকারকে সমর্থন করবেন না। এই ইউনূস সরকার একদিকে যেমন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থনে টিকে আছে, সঙ্গে আছে জামাত, হেফাজত ইত্যাদি, এবং সেনাবাহিনীর একটা অংশ। সেনাবাহিনীর মিডল রাং এবং লোয়ার রাঙে জামাতে ইসলামী মনোভাবাপন্ন অফিসার জওয়ানরা আছেন। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় সংখ্যায় রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যোগ দেয় এবং রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে যোগ দিলে বেতন ও ভাতা বাবদ তারা বিপুল অঙ্কের টাকা রোজগার করতে পারে। সুতরাং শান্তি বাহিনীতে যোগদানের জন্য বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে রীতিমতো ধরাধরি পর্যন্ত চলে। শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীর তরুণ অফিসারদের বলেছেন, আপনারা যদি ইউনূস সরকারকে সমর্থন করেন তাহলে কিন্তু রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে আপনারা সুযোগ পাবেন না। কেন পাবেন না? হাসিনা ব্যাখ্যা দিয়েছেন যে কোনো সেনাবাহিনীর সঙ্গে যদি জঙ্গি সংস্রব থাকে তাহলে সেটা বিবেচিত হয় না শান্তি বাহিনীতে যোগদানের জন্য। 2, সেনাবাহিনী যদি ধর্মীয় সংখ্যালঘু এবং দেশবাসীর উপর অত্যাচার চালায় তাহলেও তারা বিবেচিত হবে না শান্তি বাহিনীতে যোগদানের জন্য। অর্থাৎ বাংলাদেশের সরকারটাকে জঙ্গি সরকার বলেছেন হাসিনা, বলেছেন এই সরকারকে যারা মদত দিচ্ছেন তারা জঙ্গি, জেহাদি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই শিবির আমেরিকাতে নিষিদ্ধ বলেছেন হাসিনা, দাবি করেছেন। হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের নেতা মাহফুজ এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড স্বয়ং বলেছেন ইউনূস, এবং মাহফুজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করেছেন, যে ম্যাপ দিয়েছেন, তাতে বলেছেন যে তিনি নতুন ভূগোল এবং নতুন বন্দোবস্ত রচনা করতে চান। সেই ম্যাপে বাংলাদেশ বলে মাহফুজ যা দেখাতে চেয়েছেন তাতে ভারতবর্ষের অনেকগুলো রাজ্যের বিভিন্ন অংশ রয়েছে। অর্থাৎ সরাসরি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে মাহফুজ আলম। সে কোনো সাধারণ নাগরিক নয়, সে উপদেষ্টা এবং পদমর্যাদায় মন্ত্রীর সমান। তাহলে শেখ হাসিনার বক্তব্য এরা জঙ্গি, এরা জেহাদি। এই জঙ্গি জেহাদিদের যদি সেনাবাহিনী সমর্থন করে তাহলে রাষ্ট্রপুঞ্জ সেই সেনাবাহিনীকে সুনজরে দেখে না এবং পিস কিপিং ফোর্সে বাংলাদেশের সেনাবাহিনীর অংশগ্রহণের রাস্তা ক্রমশ সংকুচিত হবে। শান্তি বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা অনেক, এবং বললাম আগে বেতন ও ভাতা বেশি বলে অনেকে শান্তি বাহিনীতে যোগদান করতে চান। 3 বছর 4 বছর থাকবেন, বেতন ও ভাতা বাবদ প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তারা, এবং একটা এক্সপোজারও হয়, আন্তর্জাতিক এক্সপোজার। তো এবার সেগুলো নাকি হবে না শেখ হাসিনার দাবি, যদি বাংলাদেশের সেনাবাহিনী এই জঙ্গি জেহাদি সরকারকে সমর্থন করে। অর্থাৎ শেখ হাসিনা কার্যত সেনা বিদ্রোহকে উস্কে দিতে চেয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে শেখ হাসিনার আত্মীয়। দেখুন, শেখ হাসিনা সেনাবাহিনীর বিমানে করে গাজিয়াবাদের অদূরে হিন্ডন এয়ারবেসে এসেছিলেন। তাকে সেনাবাহিনীর 4-5 জন পৌঁছে দিয়েছিলেন। সেই বিমানটা রাত্রে গাজিয়াবাদে
ছিল, পরের দিন সেটি আবার বাংলাদেশে উড়ে যায়। এতদিন পর্যন্ত শেখ হাসিনা সেনাবাহিনী সম্পর্কে কিন্তু কোনো কথা বলেননি। এখন বললেন কেন? যখন ইউনূস জাতিসংঘের সভায় যোগদান করেছিলেন, ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে রিসেট বাটন পুশ করতে হবে, ঠিক সেই সময় দেশের মাটিতে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। শুধু ইউনূস সেনাপ্রধানের এইভাবে মুখ খোলাকে ভালোভাবে দেখেননি, দুজনের মধ্যে সম্পর্কের শীতলতা দেখা গিয়েছিল। তারপর 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে শুধু ইউনূস বলেছেন যে সব ঠিক থাকলে 2025-এর নভেম্বর, তা না হলেও 2026-এর প্রথম অর্থে নির্বাচন হবে। অর্থাৎ সেনাপ্রধান যে ডেডলাইন দিয়েছিলেন সেই ডেডলাইনকেই তিনি কিন্তু কার্যত এন্ডোর্স করলেন। কেন করলেন? ঢাকার মানব জমিন পত্রিকা, যার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনি বাংলাদেশে খুব রেসপেক্টেড একজন জার্নালিস্ট, এবং তিনি যখন কোনো খবর করেন সেই খবর চট করে চ্যালেঞ্জ কেউ করেন না। তিনি শাহাবুদ্দিন মানে বাংলাদেশের রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। এই শাহাবুদ্দিন এবং মতিউর রহমান চৌধুরী একসময় সতীর্থ ছিলেন। পাবনা জেলায় ইত্তেফাক পত্রিকার করেসপন্ডেন্ট ছিলেন শাহাবুদ্দিন। তারপরে তো তিনি আইন পাশ করেন, আর মতিউর রহমান চৌধুরী তখন ঢাকা ব্যুরোয় ছিলেন ইত্তেফাকের। তাই দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আছে। তাই শাহাবুদ্দিনের সাক্ষাৎকার বঙ্গভবনে গিয়ে মতিউর রহমান চৌধুরী নিয়েছিলেন। সেখানেই শাহাবুদ্দিন দাবি করেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র তিনি পাননি। তারপরেই শাহাবুদ্দিনকে সরানোর জন্য ওই বৈষম্য বিরোধী ছাত্ররা পথে নামে। কার্যত বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন বেরোতে পর্যন্ত পারছিলেন না, কিন্তু সেনাবাহিনী শাহাবুদ্দিনের পাশে দাঁড়ান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ছাত্রদের দাবির সঙ্গে সহমত হননি। তাই শাহাবুদ্দিনের গদি সেবার বেঁচে যায়। এই মানব জমিন পত্রিকারই একটা সংখ্যায় মতিউর রহমান চৌধুরী দাবি করেছেন 9ই ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি গোপনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর যারা পাবলিক রিলেশন উইং, তারা কিন্তু খবরটাকে মিথ্যে বলেনি, ডিনাইও করেনি, সত্যতাও স্বীকার করে। বাংলাদেশ সরকারও তাই, এবং ভারতের কোনো সংবাদ মাধ্যমে এই খবরটা বেরিয়েছে বলে আমার জানা নেই। এবং তারপরেই ইউনূস একটা নির্বাচন কবে হবে তার সম্পর্কে আভাস দিয়েছেন। তাহলে সেনাপ্রধান যে ডেডলাইন দিয়েছিলেন শুধু ইউনূসের বক্তব্যের সঙ্গে তা মিলছে। তাহলে সেনাবাহিনী চাপ দিয়েছে ইউনূসের উপর, আমেরিকা চাপ দিয়েছে। ভারত তো পরিষ্কার বলে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের থাকবে না। এই প্রেক্ষিতে শুধু ইউনূসের ঘোষণা যে 2025-এর নভেম্বর না হলে 2026-এর প্রথম অর্থের মধ্যে হবে, ততদিন ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে, নির্বাচনী সংস্কার ইত্যাদি ইত্যাদি। আসলে ইউনূস তো চেয়েছিলেন 6 বছর তিনি রাজ্য পার্টি থাকবেন, ক্ষমতা ভোগ করবেন, কনভয় নিয়ে ঘুরবেন, বিদেশে যাবেন। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার তার কাছ থেকে 600 কোটি টাকা কর পেত, তিনি সেটা মুকুব করে দিচ্ছেন। বাংলাদেশ গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর দিতে হবে না। এগুলো হচ্ছে ইউনূসের অ্যাচিভমেন্ট। আর সাধারণ বাংলাদেশি বাজারে গিয়ে 1 কিলো আলু কিনতে পারছে না, মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনে খাচ্ছে। ইনফ্লেশন 12%, বেকার 30%, শিক্ষিত বেকার 15%। বাংলাদেশ জুড়ে মব জাস্টিস চলছে। জোর করে বিচারক থেকে শুরু করে অনেকের পদত্যাগপত্র লিখে নেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগপত্র লিখে নেওয়া হচ্ছে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়ে গেছে। সেই জয় বাংলা স্লোগান দেওয়ালে লেখায় আওয়ামী লীগের 2জন তরুণ ছাত্র নেতাকে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের লোকজন খুন করেছে বলে আওয়ামী লীগের অভিযোগ। এই প্রেক্ষিতে
শেখ হাসিনার সেনাবাহিনীর তরুণ অফিসারদের প্রতি এই আহ্বান ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। সেনাবাহিনীও যে এদের এই ছাত্রদের দৌরাত্ম মানতে পারছে না। প্রথম কথা, তাদের কাজকে আইন শৃঙ্খলা রক্ষা করা, তা তো নয়। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে, তাদের কাজ কিন্তু এটা নয়। পুলিশ হয়তো কাজে ফিরলেও এখনো পুলিশ সেভাবে সক্রিয় হয়নি। এই প্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কার্যত আলোড়ন চলছে ইউনূস সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কি হবে তা নিয়ে। একদলের বক্তব্য যে এই সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিদেয় হয় তত ভালো, আর জামাতপন্থী যারা সেনার লোকজন আছে তারা চাইছেন এই সরকারকে টিকিয়ে রাখতে। এই প্রেক্ষিতে শেখ হাসিনার এই আহ্বান তরুণ সেনা অফিসারদের প্রতি যে আপনাদের ক্যারিয়ার will be at stake. You will not be allowed to participate in peacekeeping force. যেটা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের খুব একটা কাঙ্ক্ষিত বিষয় যে পিস কিপিং ফোর্সে পার্টিসিপেট করবে, ভীষণ দরাদরি হয় এটা নিয়ে। কার্যত ঘুরিয়ে সেনাবাহিনীকে কিন্তু হুমকি দিয়েছেন শেখ হাসিনা। অর্থাৎ হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে অন্যান্য জায়গা থেকে লবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জে যে বাংলাদেশ থেকে আর সেনাবাহিনীর সদস্যদের নেওয়া হবে না পিস কিপিং ফোর্সে, যদি তারা কোর্স কারেকশন না করে। সেটাই শেখ হাসিনা পরিষ্কার বলে কার্যত চেতাবনী দিয়েছেন। চেতাবনী, যা পরিস্থিতি বাংলাদেশে কিন্তু আর একটা নতুন অভ্যুত্থান হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়। এর মধ্যে বাংলাদেশের পূর্ব প্রান্তে সমস্যা জটিল হচ্ছে। নাফ নদীর ওপারে আরাকান আর্মি, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, সেন্ট মার্টিন, নাফ নদীতে নৌ চলাচল বন্ধ। আরাকান আর্মি, আমি TV9 ভারতবর্ষের খবর দেখছিলাম, আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের কিছু জায়গায় ঢুকে পড়েছে, অনেককে আটক করেছে। এখন মরিয়া ইউনূস আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চাইছেন। ইতিমধ্যে অজিত দোভাল চলে গেছেন চায়নায়, সেখানে চীনের বিদেশমন্ত্রী অজিত দোভালের কাউন্টার পার্ট ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক হচ্ছে। আবার হিন্দি চীনি ভাই ভাই একটা বাতাবরণ তৈরি হচ্ছে। জুন্টা সরকার মায়ানমারে চাইনিজ ব্যাকড। এখন চীন একটা সিদ্ধান্ত নিয়েছে, যেমন রাশিয়ায় ওয়াগনার আর্মি ছিল, প্রাইভেট আর্মি, সেরকম প্রাইভেট আর্মি মায়ানমার এবং পাকিস্তানে পাঠাচ্ছে চায়না। কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে পাকিস্তানে চীনের ইনভেস্টমেন্ট আছে, মায়ানমারেও আছে। আরাকান আর্মি যদি পুরোটা দখল করে নেয় তখন চীনের যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করার জন্য, আরাকান আর্মির সঙ্গে ব্যাক চ্যানেল করার জন্য এবং জুনটাকে কিছু সাহায্য করার জন্য এবং চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট করার জন্য তারা নাকি প্রাইভেট আর্মি পাঠাচ্ছে, মায়ানমারেও পাঠাচ্ছে এবং পাকিস্তানেও পাঠাচ্ছে। কারণ পাকিস্তানে বালুচ লিবারেশন আর্মি তাদের মজিদ ব্রিগেড, আত্মঘাতী মজিদ ব্রিগেড চাইনিজ ন্যাশনালদের টার্গেট করেছে। করাচিতে হয়েছে, একটি মেয়ে সুইসাইড বোম্বার হিসাবে কাজে লেগেছিল, তার স্বামী সন্তান আছে উচ্চশিক্ষিতা। তো এই রকম পরিস্থিতি, তাহলে বাংলাদেশের পূর্ব প্রান্তে আরাকান আর্মি ইউনূসের কাছে থ্রেট। এই প্রেক্ষিতে শেখ হাসিনার এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি পরিষ্কার সরাসরি হুমকি বলবো, মিষ্টি কথায় হুমকি দিয়েছেন সেনাবাহিনীকে যে ভাই তোমরা রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকো, তো তদারকি করো, ধরাধরি করো, সেটা এবার হবে না। কারণ তোমরা জঙ্গি সরকারকে সমর্থন করছো। এই সরকারকে জঙ্গি সরকার বলেছেন শেখ হাসিনা। তোমরা ইমিডিয়েটলি এই সরকারের উপর থেকে সমর্থন তুলে নাও, তা না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। পরিষ্কার চেতাবনী বলতে পারেন, ভদ্র ভাষায় হুমকি বাংলাদেশের সেনাবাহিনীকে। এর অভিঘাত বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কি হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। কিন্তু এই প্রথমবার 5ই আগস্টের পর শেখ হাসিনা
সেনাবাহিনীকে কার্যত বিদ্রোহ করার বার্তা দিলেন, যেটা খুবই তাৎপর্যপূর্ণ।